খান শওকত, আপনাকে স্বাগত জানিয়ে রাখলাম। আর খালিদ মাহমুদ চৌধুরী, ধরেন আপাতত দেখে মনে হচ্ছে যে দেশে একটা ইসলামিক জাগরণ হচ্ছে, তো আপনারা কি বোধ করছেন? না, এটা এটা ইসলাম তো ভিন্ন জিনিস। ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা শরীফে কি বলছেন, মানবতার উপরে ধর্ম নেই। এখানে কোনো মানবতা নেই। যেই ধর্মে মানবতা নাই সেখানে তো মানবতা হতে পারে না। ইসলামিক জাগরণ না, এটা সন্ত্রাসী জঙ্গিদের জাগরণ হচ্ছে। জঙ্গিরা তো ধর্ম কোনো ধার্মিক হতে পারে না। জঙ্গিরা তো জঙ্গি, সন্ত্রাসীরা সন্ত্রাসী। দুর্বৃত্তকে কি আপনি কখনো মানুষ বলতে পারেন? দুর্বৃত্ত। হ্যাঁ, আপনি চোরকে কখনো কি মানুষ বলে? ডাকাতকে কখনো মানুষ বলে? সে ডাকাত। তো কাজেই এখানে এখানে যে ডাকাত ইউনূসের পালা, দখলদার ডাকাত ইউনূসের পাল্লা এই দেশ পড়েছে এবং সেখানে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর একটা মানে উত্থান হচ্ছে, যেখানে বাংলাদেশের যে নিরাপত্তা শৃঙ্খলা সবকিছু বিপন্ন হয়ে গেছে। আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংগ্রাম, আমাদের যে চেতনা সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। তিনি যে বলেছিলেন রিসেট বাটন যে তিনি প্রেস করতে বলেছিলেন, আজকে তিনি সেই কাজটি করেছেন। আজকে একজন সন্ত্রাসী, একজন নগ্ন অশালীন কথার যিনি রূপকার, তাকে কবি নজরুলের সঙ্গে তুলনা করা হচ্ছে। কবি নজরুলের বলবীর বল উন্নত মমশির সেই কথাটা সে একজন জঙ্গি সন্ত্রাসীদের নামে চালিয়ে দিলেন। এবং আমাদের যে জাতীয় কবি, তাকে কিভাবে অপমানিত অপদস্থ করা হলো। তার পাশে এরকম একজন কোথা থেকে আসলো, কি তার পরিচয় কিছুই জানি না, জাতি কেউ জানে না, তাকে এইভাবে সেখানে কবি নজরুলের পাশে সমাহিত করা হলো। খুবই দুঃখজনক বিষয়। যারা মুক্তিযুদ্ধের কথা বলছে, যারা আমাদের স্বাধীনতার ইতিহাসের কথা বলছে, কই আমি কোন রাজনৈতিক দলকে তো এই ব্যাপারে কথা বলতে দেখলাম না। তারা সবাই এই জঙ্গি সন্ত্রাসীদের কাছে আত্মসমর্পণ করে ধীরে ধীরে কম্প্রোমাইজ করতে করতে এখন আত্মসমর্পণের জায়গায় চলে গেছে। আজকে তো দেখলাম এত বড় নামাজে জানাজা সাম্প্রতিক সময়ে হয়নি, তাই না? তো খান শওকত, জি বলুন। খালিদ মাহমুদ চৌধুরী, এটাকে তো সুলতানা, এটাকে তো জানাজা বলবেন? এটা তো একটা শোডাউন হয়েছে। এটা একটা শোডাউন দেওয়ার চেষ্টা করে। তারা এইসব করে আমাদেরকে আতঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে, আতঙ্কিত করছে। কিন্তু বাংলাদেশের মানুষ তো 18 কোটি মানুষের এই জনপদ, সেখানে করেছে কি শোডাউন, কি দেখাতে চেয়েছে? আপনি কি দেখলেন আজকে? এটা এটা এই আমরা ইসলাম ধর্মে যে জানাজা নামাজ আদায় করি, যে একজন মানুষকে বিদায় জানানোর সর্বশেষ যে ধর্মীয় আচার যেটা বলা হয়, সেটা কি সেখানে হয়েছে? সেখানে হয়েছে? আমরা দেখেছি উপদেষ্টারা সহ অন্যান্য তারা বলেছে কত বড় মানুষের সমাগম হয়েছে। আমাদের দখলদার ইউনূস বললেন এত মানুষের সমাগম। এটা তো সমাগম না। যদি এটা জানা যায় হইতো তাহলে তারা বলতো যে এত মুসল্লির এখানে সমাগত হয়েছে। কেউ তো কারো মুখ দিয়ে তো শুনলাম না যে এখানে সেটা মুসল্লিরা সমাগত হয়েছে। আমরা দেখলাম সব জঙ্গিরা সেই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই কিভাবে আপনার সংসদ ভবন তারা লুট করার জন্য তারা সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়ল এবং কিভাবে তারা হচ্ছে সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি ঘোষণা করলেন, কিভাবে একটা জানাজায় দাঁড়িয়ে শাহবাগে সমবেত হয়ে আবার পরবর্তী জঙ্গি নির্দেশনার যে ঘোষণা দিলেন। আমি একজন মুসলমান হিসাবে কিভাবে সেটাকে আমি দেখব, আপনি এটা বুঝতেই পারছেন। শওকত, আপনি কিভাবে দেখছেন এই যে হাদির জানাজা হলো? ধরেন আমি ঠিক বলতে পারবো না, ক্যালকুলেট করতে পারবো না কত মানুষের সমাগম হয়েছে, লাখ তো অবশ্যই। তো এই এই লাখো মানুষ, তারা তো আমাদের দেশেরই অংশ। তো তাদের সবাইকে কি আপনি জঙ্গি বলবেন? দেখুন, এখানে আছেন আমার নেতা খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা। তার সঙ্গে কথা বলতে পেরে আমি একজন ক্ষুদ্র কর্মী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক। এই যে নেত্রী যখন চলে গেলেন 16 মাস আগে, তার
পরের সপ্তাহ থেকে আমি আমার অনলাইন ভিডিওতে প্রতিদিন বা প্রতি 1-2 দিন পর পর শেখ হাসিনা বীরের বেশে আসবেন ফিরে বাংলাদেশে এই শিরোনামে আমি আমার বক্তব্য রেখে যাচ্ছি, এবং সেখানে 338টা ভাষণ গতকাল পর্যন্ত আমার গেছে। এটা আমি সেই তখন থেকেই আশাবাদী, যতই মব ভায়োলেন্স থাকুক, যতই মব সন্ত্রাস থাকুক, আমি তখন থেকে আশাবাদী আমাদের নেত্রী বীরের বেশে বাংলাদেশে ফিরবেন এবং আমরা মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ আবার আবার পুনরায় দেশ স্বাধীন, সেই 71-এর স্বাধীনতার মতো আমরা আনন্দ উৎসব করব। এটা আমি বিশ্বাস করি, সেই বিশ্বাস থেকে এগিয়ে যাচ্ছি। এর জন্য আমাকে অনেক কিছুই ধকল সহ্য করে এগোতে হচ্ছে। তার ভিতর থেকে আজকের এই ঘটনা, ওসমান হাদি মারা গেছেন, তার প্রতি একজন মানুষ মৃত্যু হলে তার প্রতি সম্মান জানানোর বিধান আমাদের ধর্মে আছে। করছে তারা, দেশটা আসলে জঙ্গিদের দখলে চলে গেছে এখন। এটা আমাদেরও অনেক ভুল আছে, সে ভুল আমার সিনিয়র নেতৃবৃন্দ, আমার দলের কেন্দ্রীয় কমান্ড, তারা চিন্তা করবেন আমাদের ভুল কি ছিল। কিন্তু এখন আমরা আছি যুদ্ধের ময়দানে, এই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে কোনো ছাড় নেই। আমাদের জায়গা থেকে আমাদের কথা বলে যেতে হবে, তাদের জায়গা থেকে তাদের কথা তারা বলে যাবে। জনগণের উপর ছেড়ে দিতে হবে কোনটা তারা গ্রহণ করবে। এবং আমি বিশ্বাস করি, এবং সেটাই প্রমাণ দেখছি, গত 16 মাসে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতি মানুষের যে ভালোবাসা এবং আস্থা সৃষ্টি হয়েছে, এই জাগরণটা আমাদের খুব দরকার ছিল, এবং এই পরিবর্তন আমরা একটা ভালো জায়গায় খুব শীঘ্রই পৌঁছাবো ইনশাআল্লাহ। খালিদ মাহমুদ চৌধুরী, এই হাদি হত্যার জন্য আওয়ামী লীগের ওপর দায় চাপানো হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, এই ব্যাপারে আপনাদের অবস্থান কি? আপনি দেখেন, যেখানে আওয়ামী লীগের নেতারা মোবাইল ফোনই ব্যবহার করতে পারছে না, তাদের ডিভাইস ট্র্যাকিং করে তাদেরকে ধরতেছে, তারা বাড়িতে থাকতে পারছেন না, সেখানে একজন স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতারা কেন ঘোরাফেরা করবে? এই হাদিকে কে প্রমোট করেছে? 5ই আগস্টে যে বৈষম্য আন্দোলন হয়েছে, তখন তো আমি তাদের নাম শুনি নাই। 5ই আগস্টের পরে তাকে বসিয়ে দেওয়া হলো শাহবাগে, এবং তাকে ধীরে ধীরে প্রমোট কন্টেন্ট তৈরি করা হলো, তাকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তাকে মানুষ টাকা পয়সা দিচ্ছে সেই কল্প কাহিনী রচনা করা হলো এবং তাকে প্রমোট করা হয়েছে। এবং যখন দরকার, আমি বলেছি গত কয়েকদিন আগে, এই দখলদার ইউনূস হচ্ছে তাকে হত্যা করেছে, এই হত্যার দায় তাকে নিতে হবে। এবং তাকে যে পরিকল্পিত হত্যা করেছে, গুলি করেছে, হত্যা করেছে, এটা তো 12 তারিখ থেকে এখন পর্যন্ত যা ঘটেছে সবকিছু প্রমাণ করে যে তারা এইরকম একটা হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশে একটা কাওয়াজ তৈরি করে। যেহেতু বাংলাদেশের 18 কোটি মানুষ, তাদের প্রতি কোনো সমর্থন নাই, তারা এখন পায়ের নিচে তাদের কোনো মাটি নাই, এই জায়গাটাকে তারা একটা কাওয়াজ তৈরি করে নতুন একটা যে জায়গা তৈরি করার তারা চেষ্টা করলো এই রক্ত দিয়ে, এবং তাকে পরিকল্পিত হত্যা করা। যে হত্যার দায় এই দখলদার ইউনূসকে নিতে হবে। সে হত্যা করে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি এই জায়গায় নিয়ে গেছে। তারা এখন কি বলছে যে 2 লক্ষাধিক আওয়ামী লীগ নেতা কর্মীদের মেরে ফেলতে হবে। তারা কি বলছে? একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মানুষ কখনো বলতে পারে যে মামলা করার সময় নাই, যেখানে পারো সেখানে ধরো? যে তার মানে কি দেশে কোনো আইন নাই? এটা আমরা যে বলছি জঙ্গি, এই স্বরাষ্ট্র উপদেষ্টার কথাই তো প্রমাণ করে যে দেশে কোনো আইন নাই, আইনের শাসন নাই। আর যখন আইনের শাসন থাকে না, তখন এই দেশ কিভাবে আপনি ট্রিট করবেন বলেন? তো এটা তো জঙ্গি। আজকে এই যে আপনার বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, যে দুর্নীতি বলেন, উমুক বলেন, দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশের বাক স্বাধীনতা নাই, এই যে কথা বলে, গণতন্ত্রের কথা বলে, আজকে যেই দখলদার ইউনূস দখল করলেন, এখন তিনি কি বলছেন? এখন সেই মন্ত্র তিনি ভুলে গেছেন। আজকে তিনি বলছেন যে হাদির মন্ত্রে আমরা উজ্জীবিত। মানে এই যে কথাগুলো, এগুলো কি প্রমাণ করে? এগুলো প্রমাণ করে যে এই হত্যাকাণ্ডের, তারা পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পৃথিবী থেকে নিয়ে গিয়ে এই বাংলাদেশকে একটা সিরিয়া বা অন্যান্য যেই রাষ্ট্রগুলো যেগুলো এই ধরনের তকমা নিয়ে আজকে বিপন্ন হয়ে গেছে, সেই রকম একটি বিপন্ন রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে এই দখলদার ইউনূস। তার এজেন্ডা হচ্ছে এটাই। আমরা তো আর কিছু দেখছি না। গত 16 মাসে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ ভালো কিছু দেখিনি, কোনো কিছু। অনেকে হয়তো মনে করেছিল
যে তিনি নোবেল লরিয়েট, এত আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, সম্মানিত ব্যক্তি, কিছু একটা হবে। আচ্ছা, কি হচ্ছে? ব্যবসা নাই, বাণিজ্য নাই, শিক্ষা নাই, মানুষের নিরাপত্তা নাই, শৃঙ্খলা নাই, কিছুই নাই। একটা জঙ্গি মানে উন্মাদনা চলছে, সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রমোট করা হচ্ছে, মসজিদে নামাজ পড়তে গেলে মেরে ফেলা হচ্ছে, মন্দিরে মেরে ফেলা হচ্ছে, রাস্তায় চলতে গিয়ে মরতে হচ্ছে, রেপ করছে। মানে কি অবস্থা! ঝুলন্ত লাশ যেখানে সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে। মানে রাষ্ট্র নির্বিকার। এটাকে আপনি কিভাবে একটা সুস্থ স্বাভাবিক বলবেন? তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, কই? তার তো কোনো রূপরেখায় কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। বা আমার কথাগুলো বাংলাদেশের মানুষ আজকে মানুষের যে অবস্থা, সেটা মানুষ কথা বলতে পারছে না, মানুষ কোনো কথাই বলতে পারছে না। যেখানে কথা বললে গলা চিপে ধরা হচ্ছে, যেখানে বারবার কেন 32 নম্বরে আঘাত করা হচ্ছে, কেন 96 আঘাত করা হচ্ছে, এইটাই তাদের রাজনীতি। কারণ 32 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ, 32 নম্বর আমার স্বাধীনতা, আমাদের স্বাধীনতার সোপান 32 নম্বর, ওইখানে বারবার আঘাত করা হচ্ছে। 96 হচ্ছে আমাদের সংস্কৃতির তীর্থভূমি, এই 96কে আঘাত করা হচ্ছে। এটাই তাদের রাজনীতি। প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের রাজনীতি নয়, এটা ক্ষোভ হইতে পারে ভিন্ন কারণে, কিন্তু রাজনীতি, তাদের রাজনীতি হচ্ছে 32 এবং 96, যেখানে বারবার আঘাত করা হচ্ছে। কারণ জানে যে এইখানে আঘাত করলেই হচ্ছে মুক্তিযুদ্ধকে আঘাত করা হবে, তাদের 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 হৃদয়ে রক্তক্ষরণ হবে, এই জন্য বারবার আঘাত করা হচ্ছে। কিন্তু আমরা বলতে চাই একটা জিনিস, আমি সুলতান আপনার বলতে চাই, আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছে, 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, লক্ষ লক্ষ মা বোন আত্মত্যাগ স্বীকার করেছে। হয়তোবা তার থেকে, ওরা তো 2 লক্ষ মানুষ মেরে ফেলতে চাইছে, আমরা তার থেকে বেশি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবং আপনি দেখবেন এই বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়াবে, মিরাকেলই ঘুরে দাঁড়াবে। কারণ প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে, আমরা চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছি। আজকে আজকে আপনি জানেন মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এবং সাবেক মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার মারা গেছেন। তার জন্য তার মৃত্যুতে শোক জানাচ্ছি। এটা নিয়ে কিন্তু কোথাও কোনো আলোচনা নাই, কোথাও কোনো এক লাইন শব্দ নাই। খান শওকত। জি, অনেক ধন্যবাদ। মুক্তিযোদ্ধাদের প্রতি কি পরিমাণ অবমাননা হচ্ছে তা তো আপনার কথায় প্রমাণ হলো। অন্যদিকে দেখেন, আমাদের 6 জন সৈনিক মারা গেলেন জাতিসংঘে দায়িত্ব পালন করতে, যে তারা কিন্তু জাতীয় বীর। আমি 1990 সাল থেকে আমেরিকায় আছি, 35 বছর যাবত এই দেশে আছি। তো আমি এখানে চাকরি করি নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে গত 25 বছর। আমাদের অন সার্ভিসের কোনো অফিসার মারা গেলে তাদের প্রতি রাষ্ট্রীয় শোক জানানো হয়, রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হয়। আপনাদের মনে আছে নিশ্চয়ই, জননেত্রী শেখ হাসিনা যখন মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তখন এ ধরনের ঘটনা ঘটলে উনি নিজে যে সে সকল লাশ গ্রহণ করেছেন, রাষ্ট্রীয় মর্যাদায় সেভাবে সমাহিত করেছেন এবং রাষ্ট্রীয় শোক পালন হয়েছে। সারা পৃথিবী জেনেছে যে কিভাবে তাদের প্রতি জাতীয় বীর হিসেবে বাংলাদেশ রাষ্ট্র কিভাবে সম্মান জানালো। কিন্তু আজকে কি, আজকে যেন কেউ একজন মারা গেছে, এদিকে কারো কোনো খেয়ালই নেই। সব খেয়াল এই আপনার ওসমান হাদি, সব খেয়াল এদের দিকে। ইতিহাস এইভাবে বদলানো যায় না। এই ইতিহাসের ফলাফল ভালো হয় না, মানুষ গ্রহণ করবে না। মানুষ ঘুরে দাঁড়িয়েছে। গতকাল একটা দেখছিলাম যে একজন মানুষ বলছে, যদি একজন রিক্সাওয়ালাও দাঁড়ায় এখন নৌকা মার্কা প্রতীক নিয়ে, সে জিতে যাবে। কারণ মানুষের ভালোবাসা এখন আওয়ামী লীগের প্রতি এসেছে, জননেত্রী শেখ হাসিনার প্রতি এসেছে, মহান মুক্তিযুদ্ধের প্রতি এসেছে, বঙ্গবন্ধুর প্রতি এসেছে। এই মিরাকেল শক্তিকে আমরা ইনশাল্লাহ শীঘ্রই কাজে লাগাবো। খালেদ মাহমুদ চৌধুরী, এই যে নির্বাচন এখন পর্যন্ত আপাতত তো মনেই হচ্ছে যে একতরফা নির্বাচনের দিকেই এগুচ্ছে এই সরকার, আওয়ামী লীগকে বাদ দিয়ে। তো আপনাদের পরিকল্পনাটা কি, যদি একটা নির্বাচন হয়েই যায় কি করবেন আপনারা? না, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের কোন নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না। এটা তো আপনি দেখলেন যে, যেটা কথা স্বাগত মাহমুদ সাহেব বললেন, যে বাংলাদেশের আওয়ামী লীগের মানে সমর্থনটা কোন জায়গায় গেছে। মানুষ তো চোখের পানি ফেলছে আওয়ামী লীগ সরকারের জন্য, শেখ হাসিনার নেতৃত্বের জন্য চোখের পানি ফেলছে। এবং যে কথাটা বললেন যে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে, শেখ হাসিনা বীরের বেশে না, শেখ হাসিনা আসবে ফিরে। বাংলাদেশের মানুষ সেই অপেক্ষায় আছে।
এবং মানুষ হাসবে, মানুষ সেই শান্তির জন্য অপেক্ষায় আছে। কাজে বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের কোন নির্বাচন বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না, গ্রহণযোগ্য হবে না। আপনি তো শক্তি দিয়ে সবকিছু করছেন, 32 নম্বর ভেঙে দিচ্ছেন, স্বাধীনতার ইতিহাস পাল্টে ফেলছেন, একটা সন্ত্রাসীকে রাষ্ট্রমর্যাদা দিচ্ছেন, যেখানে আমাদের ইউএন এর সাহসী যোদ্ধারা তারা পলিথিন পেঁচানো ডেড বডি আসতেছে, তার কোনো খবর নাই, একটা সন্ত্রাসীকে জাতীয় কবির পাশে শুয়ে দিলেন। তো সবই করতে পারেন আপনি, আপনার ক্ষমতা আছে, ক্ষমতা নির্বাচনও করে ফেলতে পারে, সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, বাংলাদেশের মানুষ সেটা মানবে না। এবং এর দায় এই দখলদারকে নিতেই হবে, এই অবৈধ রেজিম তাদেরকে নিতে হবে। কাজেই এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া করে ফেলবে আর আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাব, আমরা রাজনীতিকে হারিয়ে যাব, ব্যাপারটা তাই নয়। আওয়ামী লীগ নাই, ধরেন মানুষ আছে কিন্তু আপনারা তো নাই, আপনাদের তো কোনো অ্যাক্টিভিটি নাই, আপনাদের কোনো কার্যক্রম নাই। আমাদের যদি কার্যক্রম না থাকে সুলতানা, তাহলে এই যে আমার ভাই বলল যে মানুষের সমর্থন, কেন? আওয়ামী লীগ তো দেশের সৃষ্টির নেতৃত্ব দেওয়া দল, আমরা থাকবো না কেন? আমরা তো মানুষের হৃদয়ের মধ্যে আছি। ইউনূস সরকার দেশ চালাতে পারছে না, তার ব্যর্থতা কি আপনার সফলতা? নো, আমাদের তো অতীত ইতিহাস আছে, ইউনূসের তো কোনো ইতিহাস নাই, তার তো কোথাও কোনো শান্তি স্থাপনের কোনো ভূমিকা রাখে নাই, যেখানে তারপরে তাকে দেওয়া হয়েছে, কেন তাকে প্রমোট করা হয়েছে, যেই কারণে হাদিকে প্রমোট করে হত্যা করা হয়েছে, একই কারণে ইউনূসকে প্রমোট করা হয়েছে বাংলাদেশকে হত্যা করার জন্য। আর আওয়ামী লীগের তো দীর্ঘ 75 বছরের ইতিহাস আছে, এই ইতিহাস মানুষ জানে না, মানুষ কি ভুলে যাবে? কবি শামসুর রহমানের কথা, শামসুল হকের কথা বলতে, আমি কি তেমন সন্তান? আমি কি ভুলে যাব সবকিছু? তাকে বাংলাদেশের মানুষ 30 লক্ষের রক্তধারায় জন্ম হয়নি, তারা কেন ভুলে যাবে? তার শেখরকে কখনো কেউ ভুলে যেতে পারে? আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মানুষের শেখর। আওয়ামী লীগ তো পরীক্ষিত একটা রাজনৈতিক দল, বারবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। আমরা তো পিছনের দরজা দিয়ে কখনো মানুষের ঘাড়ে চেপে বসি নাই। কাজেই আপনি যেটা বলছেন যে আমরা নাই কোথায়? আমরা সব জায়গায় আছি। আপনার হৃদয়ে যদি আমি অবস্থান করি, তাহলে এখান থেকে কে কেড়ে নিবে বলেন আমাকে? খান শওকত, আপনারা কি সন্তুষ্ট যেই কার্যক্রম আওয়ামী লীগ চালাচ্ছে? হ্যাঁ, আপনাদের কাছে কি মনে হয়, কোন পরিকল্পনা কি আপনাদের কাছে দৃশ্যমান আছে? শোনেন, সত্য শুধু ওইটুকু নয় যতটুকু শুধু চোখে দেখা যায়, দৃষ্টিসীমার ওপারেও সত্য লুকিয়ে থাকে। আপনারা বুঝতে পারছেন না আওয়ামী লীগ কি করছে। আওয়ামী লীগ বসে নেই, আমার নেত্রী বসে নেই, উনার নির্ঘুম দিন যাচ্ছে। প্রতিটা নেতা কর্মীরা প্রতিটা জেলায় জেলায় প্রবাসে সবখানে উনি কথা বলছেন, বিভিন্ন রাষ্ট্রের সাথে কথা বলছেন, বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থার সাথে কথা বলছেন। উনি কিন্তু বসে নেই, উনার সৈনিকরাও বসে নেই। কিন্তু আপনাদের কাছে সেটা দৃশ্যমান হতে একটু সময় লাগবে, এটা একটা পলিসি। তবে দেখুন, এই যে সময়টায় ডক্টর ইউনূস নির্বাচন ঘোষণা করলেন, এবং তার পরপর এবং তার কিছুদিন আগে পরের ঘটনা, অজিত দোভালের সাথে আপনার খলিলুর রহমানের সাথে আমাদের উপদেষ্টার ওনার দিল্লির মিটিং হলো। এরপর আপনি আসেন কাতারের দোহাতে যে মিটিংটা হলো। এরপর আপনি ঢাকায় দেখেন জার্মান রাষ্ট্রদূত বললেন আমরা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চাই। ঢাকায় জাতিসংঘের বিশেষ দূত বললেন আমরা চাই বাংলাদেশে নিবন্ধিত সকল দলের অংশগ্রহণের একটি গ্রহণযোগ্য নির্বাচন। আপনারা দেখেন ব্রিটিশ হাই কমিশনার বললেন বাংলাদেশে ফ্রি, ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন মাস্ট। আপনারা দেখেন ঢাকায় নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত বললেন শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন আমরা সমর্থন করি। এরকম একটা জায়গায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, তারপর আপনার ইউরোপ, সবাই যখন বাংলাদেশের নিবন্ধিত সকল দলের অংশগ্রহণে, আওয়ামী লীগ সহ সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছে, ঠিক সেই মুহূর্তে হাদির এই ঘটনাকে দিয়ে ওলটপালট করে দেওয়া হচ্ছে পরিস্থিতিটা। নির্বাচন ওনারা ঘোষণা করেছেন ঠিকই, এবং ওনাদের সাথে যেসব স্টেক হোল্ডার দলগুলো আছে তারা প্রমাণ করতে চাচ্ছে নির্বাচন শুধু চাচ্ছে বিএনপি। জামাত কিন্তু নির্বাচন চাচ্ছে না, এনসিপি নির্বাচন চাচ্ছে না, তারা সরকারের অংশ। নির্বাচন না হয়ে আরেকটু লেংথি হলে তারাই লাভবান হবে। এইরকম একটা পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো দরকার ছিল।
সার্জিস সার্জিস কি বললো? বললো যে আমরা আল্লাহর রহমতে আরেকটা সুযোগ পেয়েছি, 5 আগস্টের পর থেকে আরেকটা সুযোগ আসছে হাদির মৃত্যুর পর, এই সুযোগকে আমরা কাজে লাগাবো, আমরা বিপ্লবী সরকার গঠন করব, আমরা ইত্যাদি ইত্যাদি করব। এখন ওদের প্ল্যান হলো এনি হাউ ইলেকশনটা স্থগিত করে দেওয়া। ওরা চেষ্টা করবে যে বিপ্লবী সরকার বা সর্বদলীয় সরকার গঠন করে আরো 5 বছর স্থায়ী থাকতে ক্ষমতায়, এরা চেষ্টা করবে। আবার হয়তো যারা প্রশাসনে আছেন তারা হয়তো চেষ্টা করবেন যে জরুরি অবস্থা দিয়ে 111-এর মতো আরেকটি আর্মি ব্যাকড সিভিল গভর্নমেন্ট করতে, হয়তো সেটাও চেষ্টা হবে। আবার আন্তর্জাতিক চাপ হবে, এই দেশে বহু দেশের ইনভেস্টমেন্ট আছে, এ দেশটা নিয়ে পৃথিবীর বহু দেশ কনসার্ন, এখানে জঙ্গিবাদের যে উত্থান হচ্ছে, এই উত্থানকে আর হতে দিলে এই দেশটার অবস্থা হবে সিরিয়া বা আফগানিস্তানের মতো। বাংলাদেশটা দক্ষিণ এশিয়ার এমন একটা জায়গায় অবস্থিত যে এখান থেকে কিন্তু অনেক কিছুই কন্ট্রোল করা যায়। তো এই জায়গাটাকে যদি জঙ্গিবাদের আফগানিস্তানের মতো হয়ে যায়, তাহলে সেটা ভারতের জন্য ক্ষতি, সেটা চীনের জন্য ক্ষতি, সেটা আমেরিকার জন্য ক্ষতি, সেটা রাশিয়ার জন্য ক্ষতি, সেটা সেই পরিবেশ হবে না। এই জন্যে এই জন্যে যখন করা হলো যে নির্বাচনটা থামানোর জন্য এখন এই নাটক বেশি দিন টিকবে না। খালিদ মাহমুদ চৌধুরী, আমি দেখলাম আজকে এই যে হাদির জানা যায় আপনার 3 বাহিনী প্রধান গেছেন, প্রধান উপদেষ্টা তো গেছেনই, অনেক বিদেশি রাষ্ট্রদূতরাও গেছেন। তো আপনারা যাকে সন্ত্রাসী বলছেন তার জানা যায় 3 বাহিনী প্রধান থেকে শুরু করে বিভিন্ন দেশের কূটনীতিকরা যাচ্ছেন, একটা বড় ফারাক তৈরি হয়ে যাচ্ছে না তো? না, ফারাক কি আছে? আপনি তো দেশে তো যারা যেই গোষ্ঠী দেশ পরিচালনা করছেন তারা গেছেন, তারা সেখানে গেছেন, এবং যারা তার ব্যাপারে শোক প্রকাশ করছে তারা তো ভয় ভীতি আতঙ্কের মধ্যে আছে। আপনি দেশের মধ্যে তো কোনো নিরাপত্তা নাই, আপনি কোনো তো বাক স্বাধীনতা নাই। যেই মানুষটি এত অশালীন অশ্রাব্য ভাষায় তিনি এই পথ চললেন, যে কথা বললেন, মানুষকে হত্যা করার, মেরে ফেলার হুমকি দিলেন, বা এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করলেন, আপনি আমার আর কি বলার আছে বলেন? ভাষা আর কি আছে? তাকে নিয়ে তো এই ক্ষমতা চেয়ার শক্ত করার জন্য তাকে ব্যবহার করা হচ্ছে। এটা তো আর কিছুই না। এবং তার যে এই দীর্ঘ তার যে এই যে সংক্ষিপ্ত পদযাত্রায় যা কিছু হয়েছে সবকিছুই তো হচ্ছে তাকে যে একটা মানে রাজনীতির বস্তুতে পরিণত করা হয়েছে। এটা তো আজকে প্রমাণ। চোখের পানি ফেলতে ফেলতে তিনি বলছেন তোমার মন্ত্রে উজ্জীবিত হব। তুমি ভিতরে ভিতরে কত উজ্জীবিত হয়ে গেছো তার মৃত্যুতে, তা তো জানি আমরা, আমরা বুঝতে পারছি যে তুমি এই ঘটনা ঘটিয়ে দেশের মানুষকে আতঙ্কিত করে, মানুষকে বাকরুদ্ধ করে রাখার চেষ্টা করতেছে। তো কতক্ষণ রাখবা? তোমার সবকিছু জারি জুড়ি বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে, তোমার মতলব সব বুঝে ফেলেছে, তোমার মধ্যে কিছু নাই, তোমার মধ্যে কোনো দেশপ্রেম নাই। তুমি এসেছো বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, তুমি এসেছো বাংলাদেশকে হত্যা করার জন্য। এটা বাংলাদেশে 18 কোটি মানুষ বুঝে ফেলেছে। হয়তো বাংলাদেশে যারা অবস্থান করছে তারা বলতে পারছে না, আমরা যেহেতু একটা নিরাপদ জায়গায় আছি আমরা বলতে পারছি। তারপরেও আমাদের তো যারা বাংলাদেশে আছে আমাদের কথার জন্য অনেকেই নিরাপত্তাহীনতায় চলে যাচ্ছে। তারপরেও এই 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 মাটির প্রতি, এই দেশের প্রতি তো আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা কথা বলতে পারছি। হয়তো বাংলাদেশে এই কথাগুলো বললে আজকে যদি যখন বলতাম কালকে আমাকে হত্যা করা হতো, আমার ডেড বডি রাস্তায় খুঁজে পড়ে থাকতে হতো, এইটাই হতো। তো তিনি তো বাংলাদেশের মানুষকে একদম অস্ত্রের মুখে তাকে আটকে রেখেছেন, কথা বলতে দিচ্ছেন না। তিনি কি বলেছেন যে যত পারো সমালোচনা করো, যত পারো স্বাধীন। আলিস আলমগীর কোথায় এখন? পান্না কোথায়? আজকে বাংলাদেশের প্রথম আলো কোথায়? ডেইলি স্টার কোথায়? এগুলো করে দিয়ে বাংলাদেশের গণমাধ্যমকে আপনি কি করলেন? কি মেসেজটা দিলেন? ডোন্ট মুভ। এই সরকারের বিরুদ্ধে, এই জঙ্গিপনার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। তুমি ছায়ানট পুড়িয়ে ফেলবা, কেউ কিছু বলতে পারবে না। 32 পুড়িয়ে ফেলবা, কিছু বলবে না। কিছু নাগরিক দেখলাম তিনি প্রতিবাদ জানালেন, অথচ 32 নম্বর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার মানে আতুর ঘর, সেটা নিয়ে কোনো প্রতিবাদ নাই। তিনি
বাংলাদেশ আজকে এই সকল ভেজাল নাগরিককে দিয়ে আমাদের ক্ষতিটা, যেটা বলেছেন উনি শকত ভাই, যে ক্ষতি আমরা করেছি, আমাদের ভুল আছে, আমরা এই ভেজাল নাগরিকদেরকে আমরা প্রাধান্য দিয়েছিলাম, এটাই আমাদের সব থেকে বড় ভুল। আপনি এটা দারুণ কথা বলেছেন যে 32 নাম্বার তাদের প্রতিবাদ হচ্ছে সিলেক্টিভ। ধরেন আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে হত্যা করবে, এটা যেন চোখ বন্ধ করে রাখা যাবে, কিন্তু অন্য তাদের দলের, তাদের মতের, তাদের পথের মানুষ হলে এইরকম সিলেক্টিভ প্রতিবাদ, সিলেক্টিভ বিবেক, এইটাকে কি বিবেক বলে? না, সেটাই তো বলছি, এটা তো ভেজাল। আমি তো এটাই বললাম, আমরা এই ভেজালদেরকে প্রাধান্য দিয়েছি, সম্মান দিয়েছি, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল। যে সিলেক্টিভ, যাদের আমরা বলি মতলববাজ, যারা একটা উদ্দেশ্য নিয়ে সমাজে চলে, যারা 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 হচ্ছে বাংলাদেশের যে আমাদের যে শিল্প সাহিত্য, যে সংস্কৃতি, যেটা নিজেদের করে নিতে চায়, যেটা সবার জন্য নয়, সেটা আমাদের মতো করে হবে, এই মতলববাজদেরকে আসলে আমরা এখন তো দিবালকের মতো পরিষ্কার, এখন তো পরিষ্কার তারা একজন সন্ত্রাসী হত্যাকাণ্ডের বিচার চায়, অথচ বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, ভেঙে ফেলতেছে, সেটার বিচার তারা দাবি করে না। আবার মুক্তিযুদ্ধের কথা বলে, আবার বাঙালি জাতীয়তাবাদের কথা বলে, আবার বাঙালি সংস্কৃতির কথা বলে, আবার ছায়ানটের প্রতি মায়া দেখায়, উদীচীর প্রতি মায়া দেখায়। আচ্ছা, কি হচ্ছে? আমরা যদি বলি বৈষম্য যে ছাত্ররা করেছিল, হ্যাঁ, আমরা তখন বলেছিলাম যে হ্যাঁ, বৈষম্য, ওই কোটা তো 18 সালে বন্ধ হয়ে গিয়েছিল এবং সেটাকে একটা সংস্কার করা দরকার, এটা মানুষের সমর্থন ছিল, আমি বারবার বলেছি, আমাদেরও সমর্থন ছিল, কিন্তু সেটা সরকার দেরি করে ফেলেছে এবং সেটাকে পুঁজি করে আবু সাইদকে মারা হয়েছে, মুগ্ধকে মারা হয়েছে। আজকে যে কারণে আবু সাইদকে মারা হয়েছে, যে কারণে মুগ্ধকে হত্যা করা হয়েছে, একই কারণে হাদিকে হত্যা করা হয়েছে, একই কারণে। কোনো অভিন্ন বিষয় নয়, এগুলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, সেটা একই ধরনের ধারাবাহিক প্রক্রিয়া। এই হত্যাকাণ্ডগুলো ধারাবাহিক প্রক্রিয়া। আপনি আবু সাইদকে হত্যা করে যা করা হয়েছে, মুগ্ধকে হত্যা করে যা করা হয়েছে, গণহত্যা পরিচালিত করে যা করা হয়েছে, 5ই আগস্ট তৈরি করা হয়েছে, এবং আজকে হাদিকে হত্যা করে একই ধরনের ঘটনা হচ্ছে। অথচ এখানে এই মতলববাজ সিলেক্টিভ, আপনার ভাষায় নাগরিকরা সিলেক্টিভ চয়েসে যারা মানে নিজেকে পরিচয় দিতে ভালোবাসেন, তারা আজকে তাদের পাশে দাঁড়িয়েছে। দুর্ভাগ্য আমার। জি, শওকত, এই যে একটা জটিল গোলক ধাঁধার মধ্যে দেশ পড়ে গেছে, তো এখান থেকে উত্তরণের জন্য আওয়ামী লীগ কি করছে বলে আপনার মনে হয়? আপনি বলেছেন যে সবকিছু দেখা যায় না, তারপর তো কিছু জিনিস 17 মাস তো হয়ে গেছে, কম সময় তো যায়নি, তাই না? আপনি একটু বিশ্লেষণ করলে বুঝবেন যে এই বাংলাদেশ কিন্তু নির্বাচনের দিকেও যেমন যাচ্ছে, তেমন আবার নির্বাচন না হওয়ার দিকেও যাচ্ছে, এবং আওয়ামী লীগ কিন্তু প্রতিটা বিষয় অবজার্ভ করছে। এই প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে কি বলেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক স্থগিত করে রাখা হয়েছে এবং যে কোনো সময় এটা উঠে যাবে। আমরা নিউ ইয়র্কে কিন্তু সাক্ষী ছিলাম, আপনিও সাক্ষী ছিলেন সেই কথা। উনি দেশে ফিরে গেলেন এবং এরপর থেকে এটা এমন একটা জায়গায় আসলো, একবার দেখা যায় নৌকা মার্কা প্রতীক নাই ওই তালিকাগুলোতে নির্বাচন কমিশনের, আবার এসে গেল নৌকা মার্কা প্রতীক, আবার শোনা গেল যে রিফাইন আওয়ামী লীগ একটা গ্রুপ দাঁড় করিয়ে ওনারা নৌকা মার্কা প্রতীক দিয়ে কিছু সিট দিবেন ইত্যাদি, বাকি ওরা সরকার গঠন করবে। এইরকম কিন্তু ওরা এই মাইনাস করে, এই প্লাস করে, গোলক ধাঁধা আছে আওয়ামী লীগকে নিয়ে, কিন্তু আওয়ামী লীগ কোনো গোলক ধাঁধায় নেই। আওয়ামী লীগের দাবি খুব পরিষ্কার, দেশে গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। আপনি ডক্টর ইউনূস, আপনি কেউ নন বাঙালি জাতি কাকে ভোট দেবে কাকে ভোট দেবে না। আপনি সকল দলকে নির্বাচনের সুযোগ দিবেন। আমরা ফ্যাসিস্ট কি ফ্যাসিস্ট না এই বিচার করবে জনগণ, আপনি না। জনগণকে তার ভোটের অধিকার দিতে হবে। নেপালে দেখেন কি হয়েছে, একই রকম ভাবে সরকার পতন হয়েছে, 1 সপ্তাহের ভিতরে তারা পুরো জাতি ঘুরে দাঁড়িয়েছে। কই, তারা তো ওই 18 মাস ওয়েট করেনি, তারা এসেই ক্ষমতা নিয়ে 1 সপ্তাহের ভিতরে ক্ষমতা নিয়েই তারা নির্বাচন ঘোষণা দিয়েছে এবং সেইভাবে তারা এগোচ্ছে।
এগিয়েছে, তাদের কিন্তু এইভাবে লাশ পড়েনি, এইভাবে অর্থনীতির ক্ষতি হয়নি, এইভাবে দেশটা ধ্বংস হয়ে যায়নি, এইভাবে ইতিহাসের রিমোট কন্ট্রোল হয়নি, কিচ্ছু হয়নি। কিন্তু বাংলাদেশ এত কিছু করতে যে কি হলো, এত কিছু করতে যে প্রতিটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল যে এরা কারা। আমি ৩৫ বছর আমেরিকা আছি, অনেক গবেষণা করে বঙ্গবন্ধুকে নিয়ে ৩৫টা নাটকের একটা বই লিখেছি, বঙ্গবন্ধু নাট্য সমগ্র। ২০১৭ সাল থেকে এই নাটকগুলি ভারত সহ, আমেরিকা সহ, বাংলাদেশের বিভিন্ন জেলা সহ বঙ্গবন্ধু নাট্য উৎসব আমি করাই। নাটকের মাধ্যমে বঙ্গবন্ধুকে, নাটকের মাধ্যমে ইতিহাসকে আমি তুলে ধরি। আজকের যে ইতিহাস যা হচ্ছে, আপনি বিশ্বাস করেন, দিন শেষে সত্যের জয় হয়। আপনি একটা কথা বিশ্বাস করবেন, রাত যত গভীর হয় সকাল তত দ্রুত এগিয়ে আসে। এরা অত্যাচার করতে করতে, অনিয়ম করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে দেশটাকে, যে দেশের কোনো মানুষ বিশ্বাসই করতে পারছে না যে কালকে কি ঘটবে। এভাবে তো দেশ চলে না, দেশটা একটা ফর্মুলায় চলে, সরকার একটা সিস্টেমে চলে। এর পরে এই আসছে, জনগণও বুঝতে পারে, মিডিয়াও বুঝতে পারে, প্রতিটা মানুষ বুঝতে পারে। এখন তো কিচ্ছু নাই, কথা বলতে গেলে কল্লা ফেলে দেবে। এ তো কোনো গণতন্ত্রের দেশ না। রাত জি। গভীর হয়ে গেছে, সকালে সূর্য আসছে, এবং সেই সূর্য আপনারা জানুয়ারিতে অনেকটা উদয়ের পরিস্থিতি দেখতে পারবেন। আমরা সময়ের খুব কাছাকাছি চলে এসেছি। এখানে মাহমুদ, আপনিও বলছিলেন আমরা প্রায় চূড়ান্ত পর্বে চলে এসেছি। আহ, সেটা মানুষ তো মুক্তির জন্য অপেক্ষা করছে। চূড়ান্ত পর্বটা কি, কিভাবে এর থেকে উত্তরণ ঘটতে যাচ্ছে বলে মনে করেন? দেখেন, আমি চূড়ান্ত পর্বে কেন বলেছি, দেশ যে জায়গায় গেছে একটা সবকিছু একটা শেষ আছে, শেষ পরিণতি তো। এগুলো যখন যখন একজনকে তরুণকে তৈরি করে হত্যা করে যখন রাজনীতি করা হয়, এগুলো তো শেষ পরিণতির খেলা। তো সেটা আজকে সেই খেলায় তারা চলে গেছে। বাংলাদেশের মানুষ তো আজকে কি হচ্ছে, একজন কৃষকের কাছে যান, সে বিপন্ন হয়ে গেছে। একজন শ্রমিক যান, তার জীবন বিপন্ন হয়ে গেছে। একটা শিক্ষার জীবন বিপন্ন হয়ে গেছে। কোথাও কোনো বাংলাদেশের স্বাস্থ্যসেবা, যে কমিউনিটি ক্লিনিক থেকে থানা হেলথ সেন্টার গুলো ছিল,